আমার সমস্ত ফিস্টুলা রোগীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে আর্জি করছি, ওদের খুব কাছে না থাকলে কেউ বুঝতে পারবে না যে কী দুর্বিষহ জীবন ওরা কাটায়। বেশিরভাগ মেয়েদের প্রথম সন্তান হওয়ার সময় এই সমস্যা হয়। জীবনে আর কোনো সন্তানের, এবং 90% বেশি মৃত সন্তান হয়। জীবনে কোনো দিন সন্তানের মুখ দেখে না, স্বামীর সোহাগ পায় না, কোনো সুখ পায় না। এই দুর্বিষহ জীবন থেকে ওদেরকে মুক্ত করে আনার দায়িত্ব আপনার আমার সবার। ফিস্টুলা কি, এই জিনিসটা কি আপনাদের সবার কাছে পরিষ্কার? নয়তো তবু আমি একবার বলি। আমরা দেখেন কি সুন্দর এসি ঘরে সুন্দর করে মিটিং করছি, কত স্ট্যান্ডার্ড হইতে। আমাদের মতো এই দেশের মাটিতে জন্ম নেওয়া অনেক মায়েরা আছে, মেয়েরা আছে যারা গ্রামে গঞ্জে জন্ম নিয়েছে। আমরা অত্যন্ত ভাগ্যবান। আমাদের মায়ের পেট থেকে জন্ম নিয়েছি সুস্থ অবস্থায় বেড়ে উঠেছি। ওই সমস্ত মেয়েগুলোর এমন হয় যে তাদের খুবই অল্প বয়সে বিয়ে হয়। আপনি চিন্তাও করতে পারবেন না, 11.5 বছর বয়স, 12.5 বছর বয়সে বাচ্চা হয়েছে, এরকম মেয়েও আমি পেয়েছি। এবং যখন তাদের প্রেগনেন্সি হওয়ার তারা যে কোনো ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে জানেও না, জানলেও কিন্তু তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয় না। পারমিশন লাগে, ওইটা ব্যবহার করলে তাও হাজব্যান্ডের পারমিশন লাগবে, ফ্যামিলির শ্বশুরবাড়ির লোকজনের পারমিশন লাগবে। তারপর যখন প্রেগনেন্ট হয় কখনো তাদেরকে অ্যান্টিনেটাল কেয়ারের জন্য কখনো নিয়েই যায়। তারপর লেবারে যায়। সাধারণত আমরা বলি যে ম্যাক্সিমাম 8 ঘন্টার ভিতর সব লেবার সেফ ডেলিভারি আমরা যদি বলি 8 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা, কোনোভাবেই 12 ঘন্টায় হতে দেওয়া উচিত না। কিন্তু আপনারা শুনে খুবই অবাক হবেন, আমি দেখেছি 8 দিন লেবার পেনে আমার ফিস্টুলা রোগীকে। সুনামগঞ্জে লেবার পেন শুরু হয়েছে, হাজব্যান্ডের কোনো টাকা ছিল না যে তাকে হাসপাতালে নিয়ে যাবে। বাচ্চা হচ্ছে না, একদিন মাথার এতটুকু বের হয়েছিল বাচ্চা, তারপর দিন এতটুকু, 3 দিন ঘাড় পর্যন্ত বের হয়েছিল। তারপর সিলেটে সদর হাসপাতালে নিয়ে যায়, ওরা বলছে যে এটা আমরা পারবো না। ওখান থেকে ওরা এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যায়। বাচ্চাটা মরে পচে ফুলে গেছে, কিন্তু কোনোভাবেই বের হচ্ছে না, কেটে বাচ্চাটাকে বের করেছে। তারপর ওর মা পায়খানার রাস্তায় ফিস্টুলা হয়েছে, প্রস্রাবের রাস্তা। কি ভয়ঙ্কর কাহিনী, শুনতে গায়ে কাঁটা দিয়ে ওঠে না? এই ফিস্টুলা যখন তাদের হয় 24 ঘন্টা প্রস্রাব পায়খানা ছুটতে থাকে। আমি একটা রুগীর অপারেশন করলাম 55 বছর পর। 55 বছর ফিস্টুলা রোগে ভুগেছে, সে জানতোই না এই রোগের চিকিৎসা আছে। ঢাকা মেডিকেলে এসেছি ক্যাটারেক্ট অপারেশন করতে, ওইখান থেকে আমাদের কাছে পাঠায়। সে অপারেশন করার পর যখন আমরা অপারেশন করার পর রোগীটা পরের দিন আমার হাত ধরে ঝরঝর করে কেঁদে দিল। মা, 55 বছর পর আমি এই শুকনা বিছানায় ঘুমাচ্ছি, 55 বছর। ভিজা বিছনা মানে কি, প্রস্রাবে ভিজা, পায়খানায় ভিজা, সারা দিন রাত ওই প্রস্রাব পায়খানার মধ্যে ঘুমিয়েছে। এইসব কারণে এই সমস্ত মেয়েগুলোকে হাজব্যান্ডরা ছেড়ে দেয়, শ্বশুর বাড়িতে রাখে না। এক বাবা মা ছাড়া ভাই বোনরাও জায়গা দিতে চায় না। কোনো ভাই বোন দেয়, কিন্তু অনেকেই ভাই চাইলেও ভাইয়ের বউ দিতে রাখে না। অনেক মায়েরা আছে যারা গোয়াল ঘরে জীবন কাটিয়েছে। এটা যে শুধু শারীরিক সমস্যা তা না, এটা কিন্তু অনেক বড় মানসিক সমস্যা। তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের বলি। ঢাকা মেডিকেলে এরকম আমার একটা ফিস্টুলা রোগীর অপারেশন হয়েছে। আমরা অপারেশনের পরে কমপক্ষে 16 দিন তাদের 15 দিন ক্যাথেটার রেখে দিই। 15 দিনের মাথায় আমি বললাম যে কালকে ওর ক্যাথেটারটা খুলে দাও, ডিসচার্জ করে দাও। তখন সে রুগীটা আমার হাত চেপে ধরে বলল, মা, আমার ক্যাথেটারটা কালকে খুলেন। আমার ডাক্তার বলছে, ম্যাডাম কোনো বেড খালি নাই, ফ্লোরে রুগী পড়ে আছে, ওকে ডিসচার্জ করলে ফ্লোর থেকে একটা রুগী বিছনায় তুলতে পারি। আমার খুব মায়া লাগলো, থাক, এত করে বলতেছে, আজকে খুলো না। ও ভাবছে কি, ওকে আমরা যে
ফিস্টুলা রিপেয়ার করেছে ওইটা না, ও ভাবছে ওই ক্যাথেটারটাই ওকে সুস্থ রেখেছে, সে শুকনা বিছায় ঘুমাচ্ছে। ক্যাথেটার খুললে সে আবার আগের মতো হয়ে যাবে। সে কী করছে, রাত্রে মেয়ে ছিল সাথে, মেয়েকে বলে তুই ঘুমাস না কেন, তুই ঘুমিয়ে যা। ও যখন ঘুমিয়েছে ফল কাটার ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলছে এবং 4 ঘন্টা ইএনটির ডাক্তাররা অপারেশন করছে, 4 বেগ রক্ত দিয়ে ট্র্যাকিওস্টমি করে কোনো রকমে তাকে বাঁচানো হয়েছে। তারপর তাকে যখন জিজ্ঞেস করেছে যে তুমি কেন এই কাজটা করলা, বলে আমি ওই জীবনে আর ফেরত যেতে চাই না। ও ভাবছে ক্যাথেটার খুললে আবার আগের মতো হবে। তাহলে বুঝতে পারেন যে কী পরিমাণ মানসিক নির্যাতনের ভিতর এই সমস্ত মহিলারা বসবাস করে, এই দেশেই বসবাস করতেছে। এদেরকে আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব কি, ওদেরকে খুঁজে বের করা। আপনারা যদি এই সংবাদ সমাজে ছড়িয়ে না দেন, সমাজে আনাচে কানাচে অনেকেই লুকিয়ে আছে, তারা নিজেকে এত ছোট মনে করে বেশিরভাগ সময় মানুষের সামনে আসে না, ঘরের পিছনে গিয়ে নাকি পিছন ঘরে পিছন উঠানে গিয়ে একা একা বসে থাকে, পুকুর ঘাটে গিয়ে বসে বসে জীবন কাটায়। এদেরকে আমরা ফিস্টুলা আসে, কিন্তু সেই রুগীগুলোকে খুঁজে বের করা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। এখানে আপনাদের অনেক বড় ভূমিকা রয়ে গেছে। আরেকটা কথা বললাম যে আমি বললাম যে আমরা ফিস্টুলা মুক্ত করতে পারবো যদি আমাদের সরকার ডিটারমাইন্ড হয়। এখানেও কিন্তু আপনাদের অ্যাডভোকেসির একটা অনেক বড় জায়গা আছে। সরকারকে আপনারা তো অনেক কিছুতে সচেতন করেন, অনেক কিছুতে সরকারের উপর চাপ সৃষ্টি করেন, এটা পজিটিভ চাপ, এর কোনো নেগেটিভ কিছু না, একটা ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন অনেককে। শুধু সরকার কেন, কত বড় বড় লোক আছে, কোটি কোটি টাকা তাদের ব্যাংকে, জানেও না কত টাকা আছে, জানেও না যে টাকা দিয়ে কী করবে। আমরা শুনেছি 136টা অ্যাপার্টমেন্ট আছে, ঘুমানোর জন্য আমাদের কয়টা অ্যাপার্টমেন্ট লাগে, কত টাকা আছে অনেকে জানে না। তাদের কাছে তাদেরকে একটু ঝাঁকুনি দেন, জেগে তোলেন, ওই ঘুমন্ত মানুষগুলোকে জেগে তোলেন যে এই দেশের মাটিতে তোমরা এই টাকা ব্যাংকে রাখছো, বিছানার নিচে, বালিশের নিচে, কোথায় কোথায় লুকিয়ে রাখে শুনি। কিছু এদের জন্য ব্যয় করা যায় না। তারপর ওদের রিহেবিলিটেশনের অনেক বড় একটা ইস্যু আছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই খবরগুলো আপনারা এই দেশের আনাচে কোনাচে যেখানে যার কাছে পারেন, যেখানে বললে আমাদের এই মাগুলার উপকার হবে, আপনারা ছড়িয়ে দেন। আমার সমস্ত ফিস্টুলা রোগীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে আর্জি করছি, ওদের খুব কাছে না থাকলে কেউ বুঝতে পারবে না যে কী দুর্বিষহ জীবন ওরা কাটায়। বেশিরভাগ মেয়েদের প্রথম সন্তান হওয়ার সময় এই সমস্যা হয়, জীবনে আর কোনো সন্তানের, এবং 90% বেশি মৃত সন্তান হয়। জীবনে কোনো দিন সন্তানের মুখ দেখে না, স্বামীর সোহাগ পায় না, কোনো সুখ পায় না। এই দুর্বিষহ জীবন থেকে ওদেরকে মুক্ত করে আনার দায়িত্ব আপনার আমার সবার।